একটা ওয়াইটিতে একটা কন্ট্রোভার্সি হচ্ছে এই টাকা চাওয়া নিয়ে, সেই নিয়ে আমিও ছোট্ট একটা ভিডিও, হার্ডলি 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও করব, কারণ হাতে সময় নেই আর অনেক কিছু বলারও নেই। তো হাতে সময় নেই মানে মেয়ের ডান্স ক্লাস থাকে ফ্রাইডে আর স্যাটারডেতে, তো ওকে আনতে যেতে হবে। এখন 8টা 20 অলরেডি বাজে, 9টার মধ্যে আমাকে ওখানে যেতেই হবে। তো যেটা বলার অবশ্য করেই মমের বিশাখা মামনি মানে ভালো থাকুন। ওনার সাথে আমার মেসেঞ্জার নয়, আমার এই কমেন্টের মাধ্যমেই মাঝে মধ্যেই কথা হতো, এবং আমাকে আমার ভিডিওতে কমেন্ট করতো যখন আমি ওয়াইটির ঘোড়া দালাল বা জাস্ট বিকিরিকে নিয়ে মানে কথাগুলো বলতাম। আমি সেই সব নিয়ে যখন টপিক হতো উনি আমাকে লিখতো, এবং আমিও ওনার কিছু কিছু ভিডিও, সব ভিডিও তো সবসময় দেখা যায় না, যেরকম এই যে ওনার অসুস্থতার ব্যাপার নিয়ে। কিন্তু আমার মনে একটা জিনিস হচ্ছিলো যে সঞ্জয়ের লাইভে যেটা সবসময়তে উনি থাকে, তো ওদেরকে দেখতে পাচ্ছি না, মানে বিশাখায় হয়তো থাকে মেবি, দেখতে পাচ্ছিলাম না বেশ 2-3 দিন ধরে। কিন্তু আমি এটা ভাবিনি যে উনি অসুস্থ বা কিছু, কারণ আমার সামনে কমিউনিটি পোস্ট বলো বা ভিডিও বলো কোনোটাই আসেনি। ইউটিউব এখন কি করছে, ভীষণ মানে রেকমেন্ডেশনে পাঠাচ্ছেই না বেশ। যেমন হয়তো আমাকেও অনেক সাবস্ক্রাইব করেছে অনেকে, যারা হয়তো তাদের কাছে হয়তো আমার ভিডিও যাচ্ছে না, এবং আমার কাছেও মানে অনেকের ভিডিও বলতে গেলে আসছেই না। এই পিয়াকে নিয়ে ভিডিও করাতে শুধু পিয়া রিলেটেড, পিয়ার জায়েদের কটা ভিডিও আসছে, আর এই টুকটাক মানে ওই উজ্জ্বলদের ভিডিও কিছুদিন দেখেছি, রন পিতিয়েই, আর নতুন নতুন ব্লগারদের ভিডিওগুলোই আসছে। আর কন্ট্রোভার্সি কারুরটা রেকমেন্ডেশনে আসছে না। সঞ্জয় যেহেতু আমাকে মেনশান করে, সঞ্জয়েরটা চলে আসছে। একদিন মিলিও মেনশান করেছিল, সেই ভিডিওটা দেখবো করে আর দেখা হয়নি, হয়তো কিছুটা হয়তো দেখেছি, হয়নি দেখা কোনো কারণে। সঞ্জয়েরটা যেহেতু সঞ্জয় মেনশন করে তাই চলে আসে, তো আজকে লাইভেও মেনশন করেছিল, এবং আমি মানে ভাবিনি যে এরকম দেখব, কিন্তু লাইভে ঢোকার আগে আমি কিছু কিছু ভিডিও দেখে নিয়েছি আমি এই নিয়ে, যে বিশাখা ওকেও টাকা চাইতে হলো। ব্যাপারটা আমি চিন্তাও করতে পারিনি, আমি ভাবতেও পারিনি বিশাখার ওই পার্সোনালিটি, আন্টির মামুনির ওই পার্সোনালিটি, যে টাকা চাওয়ার মতো একটা ঘটনা ঘটাতে পারে। দেখো, ও তো আর একা একা চেয়ে বসেনি, ওর বাবা আছে, ওর দাদা আছে, পরিবারের সবার সাপোর্টে নিশ্চয়ই ও এই কাজটা করেছে। আমার অবাক লাগলো যে বেশ অভিজাত বাড়ির মানুষ হয়ে কি করে এই টাকাটা চায়, টাকা কারা চাইবে। আর ওয়াইটিতে দেখেছি যত বেশি অকাত দেখাচ্ছে, অকাত বালি থেকে শুরু করে মানে যত বেশি অকাত তত বেশি চাইছে একমাত্র আমাদের এই ঘোড়া দালাল ছাড়া। ও তো জাত ভিকিরি, ও এখন অবশ্য বড়লোক হয়েছে, কিন্তু জাত ভিকিরি, ওর টাকা চাইতেও লজ্জা নেই, ওর হাত পাততেও লজ্জা নেই, কিছু করা যায় না। কিন্তু যারা জাত ভিকিরি তবু তো ঘোড়া বুক ফাটিয়ে সামনে এসে চেয়েছে, যদিও মানে পিন্ডি চটকানোর জন্য, লোকের পিন্ডি চটকানোর জন্য, লোকের থেকে কেস খেয়ে টাকা চাওয়াটা যারা দিয়েছে, আমি ভাবি তাদেরও কি জীবনে এই ধরনেরই কিছু। যাই হোক, ভালোবাসে দিয়েছে, তারা বিপদে পড়েছিল, দিয়েছে, দিয়ে এখন অনেকে আঙুল কামড়াচ্ছে। অনেকেই এরকম বলে, দিয়ে নেওয়ার সময় দিয়ে তারপরে যখন কথা ওঠে হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু বলে ওই নিতে চাইছে না, ভিউয়ার্স না নিতে, ভালোবাসার মানুষ নিতে চাইছে না, বলছে তোমার কাছে রেখে দাও। বুঝতে পেরেছো, আসলে মানে না দেওয়ার তালে আর কি এই ধরনের একটা কিছু বলে। ওয়াইটি থেকে আমরা দেখতে আসছি কে কার ভিউয়ার, কে মেসেঞ্জারে কার সাথে কী কথা বলছে না বলছে, কে কোথায় কমেন্ট করছে। আর এখন তো অনেক কমেন্ট ওয়াইটিতেও চলে আসে, জাস্ট বিক্রিও দিব্যি ভিক্ষা টিক্ষা করলো, যত অকাতের শেষ নেই। মানে তারও ভিক্ষা চাওয়া, মানে যত বড় বাড়ি, যত বড় অকাত, ভিক্ষা, সে ছোটোখাটো হোক, সে রিচার্জ হোক, আর এই হোক আর সেই হোক, মানে চাইতে হবে। আবার এখানে তো দেখলাম যে রিচার্জের কথাটা, একটা ভিডিও দেখলাম, এই রিচার্জের টাকা চাওয়া অকাতবালি দেখলাম, তাকে যে কী নামে বলবো আমি বুঝেই পাই না। মানে অনেক রকম নামই আছে, তো তার নামটা ধরে আমি একটা ভিডিও করেছিলাম, সে আবার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে গেছিলো, আমার নামটা দয়া করে ধরো না। তো নামটা তো আমি নিতে পারবো না, তাহলে কী নামে তাকে ডাকবো? ভিডিও তো করতেই হবে, ওরা কাউকে ছাড়ে নাকি? ওরা কাউকে ছাড়ে? পায়ে পায়ে পা লাগিয়ে কলতলার মাসিদের মতো 2 দিন পর পর কাউকে না কাউকে নিয়ে বসে পড়ছে। তো সে ভিডিওতে কন্টেন্ট পেলে কিছু তো বলতেই হবে, সে সহ ক্রিয়েটার হোক আর সহযোদ্ধা হোক, সহকর্মী হোক, বা সে যাই হোক কী আর বলবো, সবই একই মতো হয়ে গেল। তো সে কিছুদিন আগে বলেছিল তোমরা কি কারো কাছে টাকা চাও না, সেই ভিডিওটা দেখেছিলাম আমি। সব ভিডিও পাঠায় না, দেখো না, কানে ফটাস করে লেগেছে। কেন সবাই কি টাকা চায় নাকি? চাইবে কেন? চাইলেই হাজব্যান্ডের কাছে। আমি আমার বরের কাছে কোনোদিন চেয়েছি কি না, আমি সঞ্জয় লাইভে একদিন লিখেছিলাম যে ইয়ার্কি মেরে যে আমাকে একটু রিচার্জ করে দেবে, তখন শিপ্রা বোধহয় আমাকে বলেছিল যে দিদি দাদা রিচার্জ করে দেবে। আরে ভাই, দাদা রিচার্জ করে না, দাদাকেই উল্টে আমি রিচার্জ করে দিই না। তা বলে না যে দাদার থেকে আমার টাকা বেশি, তা নয়, কিন্তু মানে ওই আর কি, মানে আমি ওইরকম আজ অব্দি, যদি ধরো ইডলিওয়ালা ঘরের সামনে এলো, বর বললো যে আছে মানি ব্যাগে আছে, নিয়ে নাও,
আমি কোনোদিন আমার মানে কেমন যেন একটা সে মানে মানি ব্যাগটা কোনোদিন ধরে খুলে যে টাকাটা নিয়ে দেবো, খুচরো ধরো আমার কাছে নেই, ইন্ডিয়ালাকে খুচরো দিতে হবে, সেই মানে আমি আমার নেচারটা বলছি, যার জন্য তোমাদেরকে এই ঘটনাটা আমি আগেও বলেছিলাম। আমাকে একজন দুজন মানে বলেছিল আমার বাবা মার শিক্ষা, ওই ডান্স ক্লাসের ডান্সের জন্য আগের দিন রাত্রিবেলার ইনফরমেশনে জানতে পেরেছি যে কাল সকালবেলা আমার সাদা ওড়না লাগবে। তখন তো অত ওড়না মোড়না চুড়িদার ফুড়িদার পরতাম না। তো তখন পাড়ার এক দিদির কাছে সাদা ওড়না নেওয়াতে আমার বাবা আমাকে বলেছিল আমার ডান্সেরও দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, কালকে তুমি প্রোগ্রাম করবে না, তুমি কেন ওড়না নিয়ে এসেছো এখন রাত্রিবেলা। তখনকার মতো তো এত ফেসিলিটি বাড়ার হাতে ছিল না, অনলাইনও ছিল না। আমি মানে তখন এমার্জেন্সি আমার নিজের দিদিদের কাছেও ছিল না, আমার জাতি তো খুঁজতে তো অনেক দিদি আছে, তাদের কাছেও সেই সাদা ওড়না মানে ওই টাইপের জিনিস আমি পাইনি। আমার পাশের বাড়ির ওদের কাছ থেকে আমি পেয়েছি, মানে যতটা পাশের বাড়ি থেকে আমার চাওয়াটা সুবিধে হবে। ওই দিদি খুবই ভালো, ওকে আমি রাত্রিবেলা দিয়ে আসতে বাধ্য হয়েছি, ও নেবে না হাতের মধ্যে গুজে, কেন রে তুই তো এই তো বললি লাগবে। আমার বাবার আতঙ্কে আমি মরছি, আমি জানি পরের দিন আমি ডান্সের প্রোগ্রামে আমি বকা খাবো আমার মান্তাদির কাছে। হ্যাঁ, মমতা শঙ্করের স্টুডেন্ট ছিলেন উনি, তো জানি না মান্তাদি দেখছে কিনা, যদিও আমার কেউ ওয়াইটির এইসব ভিডিও দেখেও না, মানে কন্ট্রোভার্সি ভিডিও হয়তো দেখেও না। হ্যাঁ, তো তারপরে ওই দিদি জোর করে আমাকে বলেছে কাকুকে আমি বলবো। আমি বলি কাকুকে বলো না, আমার বাবা এবং মার এরকম শিক্ষা। আমার মারও তাই, আমার মা নাকি একদিন নুন ছিল না ঘরে, আমার মা দিদা খুব ছোটোবেলায় মারা গেছিলো, আমার মা রান্না করবে হঠাৎ করে দেখছিল নুন নেই, এনেছিল বলে দাদু নাকি এত অপমান করেছিল। মানে এটা আমার আমার বাবা মার নেচারের থেকে না, এটা আমার মধ্যে এসছে, আমার ছেলেমেয়ের মধ্যে এসছে। এই যে বলছিল না ওই যে যাকে সবাই 49 বলে, যে তোমরা কি কারোর কাছে চাওনি, না এ জীবনে কেউ বলতে পারবে না আমি কারোর কাছে টাকা চেয়েছি। মানে সে যত অসুবিধাই হোক, মানে আমি সেই জায়গা রাখি না, 2 টাকাও নাই, 2 টাকা দিতে এইটুকু কথা আমি বলতে পারি না, কারণ আমার মানে সত্যি আমার দরকার নেই। সেখানে এক পরপুরুষের কাছে মানে ওয়াইটির এক ভিউয়ার্স, হ্যাঁ অবশ্য করে সে পুরুষ, মহিলা হলে এত কথা হতো না, তার সাথে কতটা ক্লোজ থাকলে এই টাকাগুলো চাওয়া যায় আমি কিছুতেই ভাবতে পারি না। তারপরে এই দেখলাম এই যে বিশাখা, যত চাওয়ার জায়গা কি ওয়াইটি, বন্ধু বান্ধব। আগে মানুষ অসুবিধায় বিপদে পড়লে, হ্যাঁ আমার বর আর মেয়ের একবার স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই মুহূর্তে ওদের একটা মানে দুজনকে নিয়েই সেই অবস্থা লেজে গোবরে, ও সেই দিন গেছে। সবারই তো জীবনে খারাপ দিন আসে, মানে সামান্য একটু কারণে মেয়ে স্কুটির এটা ঘুরিয়ে দিয়েছিল, তৎক্ষণাৎ ওই দিন দুজনকে নিয়ে অ্যাপেলোতে আমার এমন অবস্থা। তখন এই তোমার এই বরের এক বন্ধু দেন কিছু টাকা, মানে কিছু খুব সামান্য অ্যামাউন্ট, তখনকার অ্যাডমিশন চার্জটা যেহেতু মেয়ের একটা সার্জারি হবে বলে ও দিয়েছিল। বাবা আমি মানে পরের দিন আমি ওদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবো কি, দুজনেই আমি কতক্ষণে তার টাকাটা দেবো। সে বলছে তোকে এই নিয়ে আমার চিন্তা করতে হবে না, ওরা বাড়িতে আসুক আমার যেন অস্বস্তি লাগে। মানে 2 টাকা আমার 8 আনা যদি কেউ পায় না, আমার শরীরের ভিতরে অস্বস্তি লাগে। এই তো রিচার্জের টাকা বন্ধুদের থেকে নিয়ে ভুলে যায়, অন্য লোকের কাছে টাকা চায়। মানে ওয়াইটিতে এসে দেখলাম আমি যত বেশি অকাত দেখাচ্ছে তত বেশি সেই টাকা চেয়ে বেড়াচ্ছে। আর অকাত একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অকাত কী করে মানুষ জানে, তার বাড়িতে নিশ্চয়ই ঢুকে কেউ দেখেনি, সে নিজেই এখানে নিশ্চয়ই ডেসক্রাইব করেছে যে আমার এই আছে, যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে দেখিয়েছে তার বাড়ি আছে, গাড়ি আছে। তো সে তাদেরই অকাত, তাদের তারা নিজেরাই ওয়াইটিতে কখনো শো করেছে। তারপর যখন তারা চায় তখন তো বলবেই। সেদিক থেকে বিশাখার ব্যাপারটা আমার মানে আমি নিতেই পারছি না। প্লাস ও দেখলাম ওর কয়েকটা ভিডিও, তারপর পরপর দেখলাম সঞ্জয়কে ও ভুল বুঝেছে, সঞ্জয় ওর সাথে যোগাযোগ করেছে, সঞ্জয় ওকে বাঙুরে নিতে বলেছে। যার কাছে টাকা না থাকবে, একেবারেই যা থাকবে না, সে তো বাঙুরেই যাবে। ওর কাছে ছিল লাখ টাকা খরচা হয়ে গেছে, তা সত্ত্বেও কেন ভাই, কেন মান সম্মান ডুবানোর জন্য টাকা চাও? বিশেষ করে সঞ্জয় কে, তোমাদের রিলেশনটা কতটা ডিপ আমি জানি না। সঞ্জয় কি কোটিপতি ওরকম? আর তাছাড়া তুমি না, ওরা নাকি বলেই নি যে আমাকে ধার দাও, শুধু চেয়ে গেছে এর কাছে ওর কাছে, অনেক ভিউয়ারদের কাছে। এই চাওয়া ব্যাপারটাই তো ভীষণ লজ্জার। হ্যাঁ, মায়ের জন্য ভিক্ষা করাটা যেরকম গর্বে, সেরকম আবার নিজেকে ছোট করা, নিজের পরিবারকে ছোট করাটা, মানে টাকা চাওয়াটা মানেই তো একটা পরিবার, পুরো পরিবারটাকে হেনাস্তা করা। আজকে যে ওয়াইটিতে কথাগুলো উঠছে, আর আমি বুঝে পাই না, আমি একটা জিনিস আমার কখনো মাথায় আসে না, ও অ্যাকচুয়ালি করেটা কি? পড়াশুনো না চাকরি না ওয়ার্ক ফ্রম হোম? ও যে ভিডিও করে বা সবার ভিডিও দেখে, ওর বয়সী মেয়ে যেহেতু বিবাহিতা নয় এবং যথেষ্ট বয়সও হয়েছে, কলেজ পড়ার বয়সটাও বোধহয় নেই, ও সারাদিন করেটা কি? সঞ্জয়ের কথা অনুযায়ী আমিও এই কথাটা আগে ভেবেছি, আমি কখনো ওদের নিয়ে কথা বলবো তো ভাবিনি, কেন চাকরি করে না। তারপরে দেখলাম ও একটা কমিউনিটিতে লিখেছে যে ওর দাদা চাকরি করবে, ও চাকরি করবে। হোয়াই নট? এতদিন বসেছিলে কেন? তোমরা কি মার শরীর খারাপের অপেক্ষায় বসেছিলে? না তো, আন্টির যথেষ্ট বয়স হয়েছে, মানে আঙ্কেলেরও নিশ্চয়ই বয়স হয়েছে, যে মামুনি বলো মাসিমণি বলো, যাই বলি সম্বোধন করি, তাদেরও বয়স হয়েছে। বয়স তো লাগে না আজকাল, অসুখ বিসুখ যখন তখন
হয় না বিপদ? আমাদেরও হয় না? ফিক্সড ডিপোজিট ভাঙতে হয় না? মেডিক্লেম যদি কম পড়ে যায় কিছু, তাহলে মেডিক্লেম ফিক্সড ডিপোজিট ভাঙতে হয়েছে। তো ফিক্সড ডিপোজিট বা আদার্স কিছু সেগুলো তো থাকে। তারপরে কেন ছুঁচো মেরে হাত বন্ধ করতে যাওয়া? কেন সঞ্জয়ের কাছে 6,000 টাকা চাওয়া? ও তো ওয়াইটি, তোমাদের জাস্ট ওয়াইটি ভার্চুয়ালের রিলেশন, বা তোমাদের হয়তো কখনো রাখি বা যাই হোক কিছু হয়েছে, তার মানে এই যে চাইতে হবে, আর চাইলে পরেই এখন দেখি একটা অশান্তি। ফেসবুকে একটা কমেন্ট খুব ঘুরতো আগে, যে খবরদার টাকা যদি কাউকে দাও তুমি তো খারাপ হবেই, টাকা চাইতে গেলে সেই সম্পর্কটা আরও খারাপ হয়ে যায়। মানে যদি না টাকা দাও তো খারাপ, চাইলে খারাপ, আর এখানে যদি না দাও তাহলে তোমার মতো খারাপ আর কেউ নেই। তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, একটা কিছু চাইলোই যাদের চাওয়ার ওপের, যেই দিলে না ব্যাস তুমি হয়ে গেলে খারাপ। এই জায়গা থেকে কেন ওয়াইফটাকে এরা বেঁচে নিচ্ছে, কেন এরকম চাইছে? মানে আমি নিজে না ঠিক, মানে বিশাখার সঙ্গে না, আমি এই ক্যারেক্টারটা, মানে বিশাখার সিচুয়েশন, হ্যাঁ মা অসুস্থ, মানে প্রচণ্ড একটা খারাপ সিচুয়েশন, উনি ভালো হয়ে যাক, আমার তো মানে শুনে আমার মানে ভিতরে কেমন কষ্ট হচ্ছিল, যে উনি এরকম একটা অসুস্থতার মধ্যে দিয়ে গেছে, বয়স হয়েছে, আরও একটা খুঁজতে গিয়ে 10টা বেরোবে, বেরোবে, এটা আমাদেরই বেরোচ্ছে, বেরোবো আর তো মানে তা আমাদের থেকেও তো অনেক বেশ খানিকটা বয়স হয়েছে। প্লাস মানে বিশাখাকে দেখে আমার খুব চিন্তা হয়, যে হারে ওর হেলথ কন্ডিশন, যে হতেই পারে ওবেসিটি কিছু প্রবলেম থেকে অনেক সুগার ফুগারও হয়, তো অসুখ বিসুখ ঘরে ওই মানে মুদিখানার সাথে কি একটা বেশ, এই কথা আমাদেরকে অনেক দিন আগে বলেছিল রাস্তায়, জানিস এরকম মুদিখানার ব্যাগ নিয়ে ঢুকবো কি তার সাথে ওষুধ, এবং রাস্তায় তাকে কথা বলার সময় অনেকেই সাপোর্ট করেছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এ সবাই জানে যে অসুখ বিসুখ, আর যদি তুমি মেন্টালি মেনে নিতে পারো যে হসপিটালে দৌড়োদৌড়ি করবো, তাহলে তোমাকে বেশ কিছুদিন আগে হসপিটালে দৌড়োদৌড়ি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে এরকম কিছু ঘরে হতেই পারে। বিপদ আপদের জন্য টাকাটা মানুষ আগে সরিয়ে রাখে, একটা থোক টাকা যে কোনো মানুষ কিছুটা, তারপরেও মানুষকে ফিক্স ভাঙতে হয়, দৌড়োদৌড়ি করতে হয়। তারপরে যদি আত্মীয় স্বজন কারো যাদের হেল্প করে, যারা মানে একেবারে না পারলে বা যদি আত্মীয় স্বজনের কাছে চায়, সেরকম আত্মীয় স্বজন থাকে, তো ভালো পাড়ায় থাকে, ভালো পরিবেশে থাকে, যথেষ্ট স্ট্যান্ডার্ড বন্ধুদের সঙ্গে ওঠা বসা করে, যেটুকু সঞ্জয়ের কথা থেকে আমি জানলাম। তাহলে তোমার তো ভালো ওয়াইটিতে এই বদনামটা না করিয়ে তাদের কাছে কিছু হেল্প চাইলে তোমাদেরকে পরে দিয়ে দেবো, নাকি ওয়াইটিতে হেল্প চাইলে খুব মজা হয়, যেটা ফ্রি, যেটা রিটার্ন করতে হয় না। পিয়াও যেরকম দেন হাত পেতে প্রচুর টাকা নিয়ে নিল, ওয়াইটির ঘোড়াও তাই। এদিকে আমাদের ডিজিটাল ভিখারি একবার বড় অসুস্থ হয়েছে, তার শিক্ষা হয়নি, পরের বার আবার। হ্যাঁ, এদের মানে ইয়াং ছেলেমেয়ে থাকতে কেন কেন বাড়িতে মানে এরকম চাওয়ার মতো একটা হ্যাবিট তৈরি করতে হবে? তাদের নিজেদেরও তো সম্মানটাকে ধরে রাখতে হবে। ওয়াইটিতে আজকে সঞ্জয়ের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল, মেবি এই কারণে একদম শেষ হয়ে গেল, সঙ্গে হয়তো ওই মুনমুনের সাথেও একটা সম্পর্ক শুধু চাওয়াচাওয়ির জন্য শেষ হয়ে গেল কেন? নিজেদের সমস্যা নিজেরা মেটাও, পাড়া প্রতিবেশী, ছেলে, তোমার দাদার বন্ধু বান্ধব, বাবার অফিস কলিগ কেউ নেই, তোমাদের আত্মীয় স্বজন কেউ নেই। আমার এইটা কিছুতেই বুঝতে পারিনি, যারাই ওয়াইটি থেকে রিচার্জের টাকা থেকে, অসুস্থতার টাকা থেকে বা তাদেরকে আত্মীয় স্বজন কেউ দেয় না, না নেই, না বিতাড়িত আত্মীয় স্বজনদের কাছ থেকে এরকম কিছু ফালতু ব্যবহারের জন্য। আমি এখনও অবধি আমি কিছুতেই বুঝতে পারি না যে এই ওয়াইটি ভার্চুয়াল জগৎটাকে কেন বাঁচে মানুষ। পারিবারিক দুঃখ কষ্ট বলবে, পারিবারিক মানে কোথায় কি পাওয়া যাবে, আমাকে একটু হেল্প করো, আমি ওয়াইটিতে এসে বলছি, এটা কি সেই জায়গা? এখানে তো সম্পর্ক তৈরিই হয় না। তাহলে তো এইখানে তো মানে আরও তৈরি হয় কন্ট্রোভার্সি, এটাতে দেখছি যে তৈরি হয় ভাঙার জন্য, সম্পর্কগুলো তৈরি হচ্ছে ভাঙার জন্য। আমি খুব দলে থাকতে ভালোবাসি, দল মানে আমি ভীষণ মানে গ্রুপ আড্ডা, আমি সেই আড্ডা গ্রুপ থেকেই কিন্তু আমি এই সঞ্জয়ের বা দীপ্তিদি তাদের সাথে আমি কিন্তু দক্ষিণহাটে গেছিলাম, যে ওয়াইটিতে দেখি না সবার একটা বেশ একটা ছোটোখাটো গ্রুপ হয়, বড় বড় ইউটিউবারদের দেখি, বিশ্বাস করো অন গড বলছি, আমিও সেরকম একটা মানে সুন্দর একটা গ্রুপে আমি থাকবো, কথা বলবো, আমারও বন্ধু বান্ধব হবে, বয়স হোক, বয়সে বেশি হোক, বয়সে কম হোক, একটা গ্রুপ থাকবো। সেখানে মেন্টাল ম্যাচ হয়েছিল ঘোড়ার বিরুদ্ধে, যারা ভিডিও করতাম তারা একটা গ্রুপে ছিলাম। তারপরে তো দেখলাম সেই গ্রুপের নামে যে কোথায় গিয়ে সে দাঁড়ালো, যার জন্য মানে এখন তো আর চিন্তাও করতে পারি না। এখন তো মানে কারোর কমেন্ট বক্সে একটা টুও লিখি না, সে টু লিখতে একমাত্র মিলির ভিডিওতে আসলে মিলির ভিডিওতে কিছু লিখি, আর সঞ্জয়ের লাইভে গিয়ে কিছু লিখি এবং আমি চাই যে যার কারণে যাওয়ার সঞ্জয়ের লাইভ থেকেই যাবে, কারণ আমার ভিডিও তো ছোটো, আমার ভিডিও তো কেউ দেখে না, ইচ্ছে করেই লিখি যে পয়েন্টে গিয়ে যাক, হোক জয়েন্টে ব্যথা হবে। বিশ্বাস করো এই জন্যই সঞ্জয়ের লাইভে গিয়ে কিছু কমেন্ট করি, নাহলে কিন্তু সাইলেন্ট। আর দীর্ঘদিন আমি যখন সঙ্গীতা ম্যাডামের সঙ্গে ওর গণ্ডগোল হচ্ছিলো, আমি কিন্তু মাঝে মধ্যে যেতাম, খুব কম যেতাম, কিন্তু আমি কিন্তু কমেন্ট লিখতাম না, আমি শুধু দেখতাম যে ও কী বলে, কী বলতে পারে, বাস উল্টো দিকের তরফ থেকে কী বলছে, তার উত্তরে ও কী দিচ্ছে।
দুপুরবেলা লাইভ করে। তো আজকে ওর লাইভটা দেখলাম এবং আমি দেখলাম যে হ্যাঁ, ওকে কেউ আঙুল তুলতে পারবে না। অন্যদের নিয়েও যখন ও কথা বলছে আমি ভেবেছিলাম যে ও কি তাহলে এই ব্যাপারটাকে এড়িয়ে যাবে, কারণ লাইভে একদিনও বলেনি যে মামুনির শরীর খারাপ। তো সেই জায়গা থেকে আমি দেখলাম ওর জায়গাতে ঠিকই আছে। কাউকে যখন সাপোর্ট করবো না, কাউকেও না। টাকা চাওয়াটাই মানে ওয়াইটির বাজারে, আমি পারিবারিক বলছি না, কার কী প্রবলেম না, আমার ওই নেচার নেই। আমি মানে একটা টাকাও এখনও অবধি চাইতে হয়নি। আমার জন্য কোনো দিন কারোর কাছে টাকাটা চাইতে না হয়, আমি প্রতিদিন এই আতঙ্কে ভুগি। ধরো দোকানে কিছু কিনলাম, এখন তো অনলাইন পেমেন্ট এসে গেছে, প্রশ্নই আসে না। যদি কোনোভাবে লিস্টে বেশি হয়ে গেল আমি রেখে দেবো, রেখে দিন আমার লাগবে না মুদিখানায় একটু টুকটাক যাই, আমি নেবো না, আমি কিছু হবে না বৌদি, কিছু হবে না। আরে বাবা, তুমি চৌধুরী বাড়ির ছোটো বৌমা, নিয়ে যাও মুদিখানায়, নিয়ে যাও, আমাদের ওই বাড়ির সঙ্গে সম্পর্ক অন্যরকম, কিচ্ছু হবে না। কিন্তু আমি না, আমি জিনিসটা রাখি। তারপরেও যদি চলে আসি, ছেলে হোক বাবা, বাড়ির কাউকে হোক, বাবা এক্ষুনি দিয়ায়, মানে এত অস্বস্তিতে ভুগি আমি। তো এই আমার নেচারের সঙ্গে মানে এইরকম নেচার, মানে আমার খুব অবাক লেগে যায়। এই শরীর খারাপ হোক, বড় বিপদ, মা এর থেকে বড় বিপদ কিছু না, যে মা ওরকম অবস্থায় পড়ে আছে, সত্যি ভয়ানক মানসিক। তখন মানুষের মাথা ঠিক থাকে না, কিন্তু তখন ওয়াইটির এক রিলেশন, এক দাদা, তারকে হেল্প করে টাকা চাওয়া, তাহলে তার কথা শুনে তুমি কেন চলোনি? সে যেখানে এখানে ভর্তি করতে বলেছে, তো বলেছে আমি ফিজিক্যালি আমি তোমাকে হেল্প করবো, আমি ফিনান্সিয়াল হেল্প নাও করতে পারি, নাই করতে পারে, তাকে তো জোর দেওয়া চলে না। কেন দেবে, কেন? কার ভরসা আছে? টাকা তুমি কার যাহাতে তার টাকাটা দিয়ে দিল, যদি ফেরত না পায় কোনো কারণে, যদি ফেরত না পায় দেবে কেন? 5-6 হাজার টাকা কি মুখে কথা নাকি, যখন তখন আসে? সুতরাং পরিস্থিতি এরকম আসবে কেন, সেই জায়গাটা যেন নেক্সট বার না আসে। সবাইকে বলছি দয়া করে, কেউ দেবেনও না, কেউ নেবেনও না। আমি হাত জোর করে ভিউয়ার্সের উদ্দেশ্যে করছি। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চাগুলো ফেসবুকে দেখি, বুক ফেটে যায়, তাও ভয় লাগে যে তাদেরকে দেখিয়ে অন্য কেউ ব্যবসা করছে না তো। এই মানে এক ফেসবুক খুললে আতঙ্ক লাগে যে এটা কতটা সত্যি, কতটা মিথ্যে, সত্যিই ভয় করে। আমি শুধু এই দিই, ডগি ফগিদের একটা দুটো এনজিওদের দিই, তাদের সাথে আমার মানে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ না, মেসেঞ্জারে কথাবার্তা হয়, বা কোনো কারণে, বা তাদের সঙ্গে, তাদের কিছু মানুষের সঙ্গে আমার এই যে সল্টলেকে যে বড় হসপিটালটা আছে তাদের সঙ্গে দেখা টাকা হয়েছে, তারা ওই গ্রুপে আছে। সেইখান থেকে আমি কোনো করে টিউমার হলো, অপারেশন করতে হবে, এই করতে হবে, আমার যেটুকু সামর্থ্য আমি সেখানে ডাইরেক্ট সেখানে দিই, কারণ আমি অ্যানিমেল লাভার, তোমরা সবাই জানো। আর সত্যিই প্রয়োজন, অনেকে দেখবে চাল ফাল চাই, চালের জন্যই সেদিনও দেখলাম 30 টাকা চাইছে, জাস্ট 1 কেজি চাল চাইছে। তো ওই সব টুকটাক হেল্পগুলো আমি করার চেষ্টা করি। তো আমি এটাই প্রার্থনা করি আমার নিজের ক্ষেত্রেও যেন ওয়াইটিতে এসে যেন মানে কেউ চেয়েও না, কেউ দিও না। ওয়াইটিটা এই জন্য নয়, ওয়াইটিটা জাস্ট একটা ভার্চুয়াল জগৎ, এখানে লেনদেন, চাওয়া পাওয়া, কেউ কাউকে নকল করো না। একজন চাইছে বলেই দেখছি ভিড় বেড়ে যাচ্ছে, যে যার মতো চাইছে। অনেকেই বলে সব তোমরা চাও না কারুর কাছে, না, সবাই চায় না, সে 1 টাকা হোক, 50 টাকা হোক, আর 10 টাকা হোক, সবাই চায় না। এই চাওয়াটাও একটা নোংরা অভ্যেস। এই তুই আমাকে রিচার্জ করে দে, তো আমার রিচার্জ শেষ, ওই তুই আমাকে, আরে দরকার নেই। বাড়িতে তো আরও মানুষ আছে, তাদের ফোন নেই, তাদের ফোন থেকে কি কিছু করা, কথাটা বা কিছু বলা যায় না যদি দরকারই হয়? আমি এই লজিকটা আমি আজ অবধি বুঝলাম না, যে কত কিসের প্রয়োজন। আর যাদের হসপিটালের প্রয়োজন, নার্সিংহোমের প্রয়োজন, তারা নার্সিংহোমে না গিয়ে সোনাদানা কিছু কি নেই বাড়িতে, সেগুলো দেনানদের বন্ধক দিয়ে টাকাটা চলে আসে। নার্সিংহোমে গেলেই একটা টোকেন অ্যামাউন্ট জমা দিতে হয়, প্রচুর তো বলে না, 5,000, সেই 5,000 টাকা পর্যন্ত বাড়িতে থাকে না। আমি জানি না, আমার এগুলো হজম হয় না ভাই, জানি না আমি কতটা কি তোমাদের বোঝাতে পারলাম। জাস্ট ইগনোর এগুলি, দেওয়া এবং নেওয়া দুটোকেই। টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।